যারা আসলে মনে করে যে ক্ষমতার পালাবদলের মধ্যে এই পুরো গণঅভ্যুত্থানটা সীমাবদ্ধ হয়ে যাবে, তারা আসলে জানে না যে এটা আসলে ৬৯-এর গণঅভ্যুত্থানের একটা পুনরাবৃত্তি ছিল। এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের হাত ধরে কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ এসেছিল এবং সেটা একটা দেশের জন্ম দেয়। ওই যে জনগণ সে যে রাস্তায় নেমে আসে, এটা কোনো দলের জায়গা থেকে না। আমরা তো ফিল্ডে দেখেছি একদম সাধারণ মানুষ, পাড়ার পান বিক্রেতা একটা চায়ের দোকান চালায়, ও রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে ও স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিয়ে দিয়ে মিছিল করেছে। ওই মানুষকে আপনি আবার এই একই জায়গায় র্যাপ আপ করে আনতে আপনার অনেক কষ্ট হবে। আর আমাদের যে জেনারেশন, আমরা যারা ফাইট করেছি, আমি মানে কথা বলতে গেলে আমার আবু সাইদের চেহারা ভাসতে থাকে, তো খুব কষ্ট হয়ে যায় এই আরামগুলো করতে। যেভাবে জীবন দিয়েছে, আমি তো বেঁচে আছি, কিন্তু মানে যারা জীবন দিয়েছে অকাতরে, তারা জাস্ট মারা গেছে, মানে বুলেটের সামনে পড়ে মারা গেছে, হসপিটালে পড়ে আছে, ম্যাসাকার অবস্থা। এই সিচুয়েশনের মধ্যে আমি আজকে ঢাকা মেডিকেলে গিয়েছি। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, এটা আমি বলতে হবে। একটা ছেলে, ওর বুলেট, ও কিন্তু 5 দিন ধরে ওর মানে মাসেলের মধ্যে বুলেট আটকে আছে। ঢাকা মেডিকেল চিকিৎসা করবে না, ওকে হচ্ছে যে বের করে দিবে। ঢাকা মেডিকেল বলছে যে আমরা চিকিৎসা করতে পারবো না, আপনাকে রিলিজ দিয়ে দিই। ওই ছেলেটা আমাকে, আমি বলেছি আমি আপনাকে সাহায্য করতে চাই, কী সাহায্য করতে পারি আপনি আমাকে বলেন। ওই ছেলেটা বলে যে আপু আপনার কাছে তো ওই বাংলাদেশের পতাকাটা আছে, আপনি আমাকে ওই বাংলাদেশের পতাকাটা দিয়ে দেন। আমি যখন গুলিটা খাইছিলাম আমার একটা বাংলাদেশের পতাকা বেঁধেছিলাম। ওই মানুষটাকে আপনি ক্ষমার তার পালাবদলের মধ্যে আর তাকে কনভিন্স করতে পারবেন? ও তো পারবেন না কনভিন্স করতে। বরং অলরেডি যে সরকার যে ডিলে হচ্ছে, আমি তো আজকে একটুখানি ফেসবুক দেখেছিলাম, সরকারের গঠন হতে ডিলে হচ্ছে, স্টুডেন্টরা অস্থির হয়ে যাচ্ছে যে এত ডিলে কেন হচ্ছে। আমি আজকালকে থেকে আবার রাস্তায় নেমে যাবো দরকার হইলে, কিন্তু আমার এই অবস্থায় আমি ফেলে দিতে পারি না তো আমার গণঅভ্যুত্থানকে। তার মানে এই গণঅভ্যুত্থান কিন্তু কোনো এখানে ১৫৮ জন সমন্বয়কের গণঅভ্যুত্থান না, বা কোনো রাজনৈতিক দলগুলোর গণঅভ্যুত্থান না। গণঅভ্যুত্থান ওই পাড়ার একদম ছোট 4 বছর 5 বছরের বাচ্চার গণঅভ্যুত্থান। যে ওই স্পিরিটটাকে আসলে হোল্ড করতে পারবে না, সে আসলে আমার যেটা মনে হয়, সে যে ওই স্পিডটা হোল্ড করতে পারবে না, তাকে জনগণ মেনে নিবে না। আজকে হোক কালকে হোক জনগণ আবার রিভোল্ট করবে। কোন নেতৃত্ব, তার নেতৃত্ব সে নিজে তৈরি করে নিবে। আমরা যদি এই আন্দোলনটা দেখি, আমরা তো প্রেজেন্টই ছিলাম না। আমার আব্বা আম্মা তো পাগল হয়ে যাচ্ছিল যে আমাদের বাড়িতে পুলিশ দৌড়ায় বেড়াচ্ছে, এরকম সিচুয়েশন, আমাকে খুঁজতেছে জায়গায় জায়গায়। ওরকম সিচুয়েশন আমাকে বের হতে দিচ্ছে না। এরকম অবস্থায় ইন্টারনেট আসলো, রাস্তায় মানুষ নেমে গেল, এরপর আমরা নেমেছি। মানুষ বললো যে 1 দফা দিতে হবে, আমরা কিন্তু 9 দফার আন্দোলন করছিলাম। মানুষ বললো যে 1 দফা দিতে হবে, এরপর আমরা 1 দফার ঘোষণা দিলাম। এটা মানুষের গণঅভ্যুত্থান ছিল। এই জিনিসটাকে যদি অ্যাড্রেস করা না যায়, তাহলে ক্ষমতার পালাবদলের মধ্যে এই জিনিসটাকে সীমান্ত থেকে যাবে বলে আমি মনে করি। আর দ্বিতীয় যে ব্যাপারটা আপনি বলছেন যে রাষ্ট্র সংস্কার করতে আসলে কতটা সময় লাগবে, না সময়কালটা তো নিশ্চয়ই আসলে সেটা না, ওইটা তো একটা বিষয়, এটা আসলে মানুষ তো জানতে চাইবে সেই সময় না, কিন্তু প্রায়োরিটির জায়গাগুলো বা সেটার মোডালিটিটা কি হবে এখন এখানে সর্বপ্রথম আপনি দেখেছেন যে আমরা যদি একটু আপনার আলোচনার সুবিধার্থে বলে, আজকে আমরা অনেক জায়গায় দেখছি গণহারে পদত্যাগ করছে। বাংলাদেশ ব্যাংকে এক ধরনের রিভোল্ট হয়েছে, সেখানে গভর্নর পালিয়ে গেছেন, পুলিশের ফোর্স থেকে অনেকে পালিয়ে গেছেন। আবার আপনার বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দেখছি অনেকে স্টেপ ডাউন করেছেন। অনেক জায়গায় অনেক ধরনের অস্থিরতা দেখছি, অনেক জায়গায় অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। তো এগুলোতে একটা স্ট্রাকচার একটা নিশ্চয়ই হচ্ছে, তারপরও তো এগুলোর মধ্যে দিয়ে তো নিশ্চয়ই সংস্কারের জায়গা আমরা পৌঁছাবো না। ব্যক্তির বদল হলেই তো আর নিশ্চয়ই সংস্কারের জায়গা আমরা যাবো না। তাহলে বদলটা আসলে কিসের হবে? এখন এখানে পুরো কাঠামোটাকেই আসলে পরিবর্তন করতে হবে। এই কাঠামোটা পরিবর্তন না করলে এই দেশটার আসলে কোনো কিছু ফার্দার করাটা ইম্পসিবল, কারণ অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে এবং আমাদের সিস্টেম ভেঙে পড়েছে। এখন আমরা যেটা দেখেছি যে যিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এর আগে কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেছিলেন অনেকবার যে এটা একটা তাসের ঘর, জাস্ট একটা টোকা মারলে এটা ভেঙে পড়ে যাবে। এটাই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা যে মুহূর্তে উনি পদত্যাগ করেছেন, পুরা স্ট্রাকচার জাস্ট একদম ধসে গিয়েছে। এবং এই ঘটনাটাই আসলে গত 15 বছরে বাংলাদেশে তৈরি হয়েছে। এখন আজকে আমরা যে দেখছি যে লেভেলের ভ্যান্ডালাইজেশন হচ্ছে, যে লেভেলের নৈরাজ্য হচ্ছে, এটা শুধুমাত্র এই কাঠামোটা না থাকার কারণেই হচ্ছে। এখন আমরা সেজন্য ছাত্ররা মনে করি যে এই ধরনের একটা কাঠামো তৈরি না করে আমি জাস্ট একটা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলাম, 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলাম, এবং এই কাঠামোর মাধ্যমে যারা ক্ষমতায় আসবে সেও কিন্তু দেখা যাবে একই হয়, এটা একটা ফ্যাসিবাদী সিস্টেম সে তৈরি হবে, নতুন একটা ফ্যাসিবাদী সিস্টেম তৈরি হবে, কারণ কাঠামোটা তো ফ্যাসিস্ট, কাঠামো তো চেঞ্জ হয়ে যায় না। একই কাঠামোই তো, মানে কাঠামোটা তো ফ্যাসিস্ট, ওই একই কর্মচারী তো এখনো পর্যন্ত ওই অফিসটাতে কাজ করছে, তার মন মানসিকতা 15 বছর ধরে ফ্যাসিজমকে লালন করেছে।